আসসালামু আলাইকুম। চলতরিতের আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা সার্কিট নিয়ে আলোচনা করব, যেগুলার তুল্যরোধ বের করা একটু কঠিন। আমরা নর্মালি যে সার্কিটগুলো দিয়ে তুল্যরোধ ব্যবহার করি সেগুলোতে বোঝা যায় যে কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল, কিন্তু এই সার্কিটগুলোতে শ্রেণী সমান্তরাল বোঝাটা একটু টাফ। যখন একটা সার্কিটের মধ্যে কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল আছে এটা বোঝা খুবই কষ্টকর, তখন আমরা নতুন একটা পদ্ধতি দিয়ে এগুলো সলভ করব। এখন সেই পদ্ধতিটা একটু তোমাদের বুঝাই। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে এখানে এটা 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 কয়টা বিন্দু? চারটা বিন্দু। এগুলোকে বলা জ্যামিতিক বিন্দু। তো বিন্দুগুলোর অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিন্দুগুলোর নাম চেঞ্জ হয়। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। তাহলে জ্যামিতিক বিন্দুর অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলোর নাম পরিবর্তন হয়। কিন্তু ইলেকট্রিক্যাল বিন্দু এটা আবার কেমন একটু দেখায়। ইলেকট্রিক্যাল বিন্দু, ধরো যে আমি একটা সার্কিট আঁকি, যে এখানে একটা ব্যাটারি আছে, মনে করো যে এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ দিলাম, মনে করো, হ্যাঁ দিলাম, এখানে একটা রোধ দিলাম। আচ্ছা, এখন এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এখানে অনেকগুলো বিন্দু অঙ্কন করলাম, ঠিক আছে। এখন ইলেকট্রিক্যাল বিন্দুগুলো কিন্তু মানে জ্যামিতিক বিন্দুর মতো না। এগুলো কিরকম? আমি যদি কোনো একটা বর্তনীর কোনো একটা রাস্তা বরাবর সামনের দিকে আগাতে থাকি এবং ওই রাস্তায় যদি কোনো এলিমেন্ট না আসে, এলিমেন্ট মানে রোধ কোষ না আসে, তবে ওই এলিমেন্ট আসার আগ পর্যন্ত যতগুলো বিন্দু আঁকা যাবে সবগুলো বিন্দু আসলে একই বিন্দু। তাহলে দেখো কিরকম, এটা যদি এ বিন্দু হয়, এটা এ বিন্দু, এটা এ বিন্দু, এটা এ বিন্দু, সবগুলো এ বিন্দু। তার মানে এই যে এখান থেকে এখানে কোনো এলিমেন্ট নাই, এর উপরে আমি যত বিন্দু আঁকবো সবগুলো একই বিন্দু। এগুলা কিন্তু ইলেকট্রিক্যাল বিন্দু। জ্যামিতিক বিন্দু বিষয়টা কিন্তু অন্যরকম। সেজন্য আমি বললাম যে জ্যামিতিক বিন্দু অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিন্দুর নাম পরিবর্তন হয়। কিন্তু ইলেকট্রিক্যাল বিন্দু কোনো একটা রাস্তা বরাবর আগালে ওই রাস্তায় যদি কোনো এলিমেন্ট না আসে, রোধ বা কোষ না আসে, তবে সবগুলো বিন্দু একই বিন্দু। যখনই আমি একটা এলিমেন্ট পার হব, যেমন এই রোডটা পার হব, তখন কিন্তু আর এই বিন্দু নাম দেওয়া যাবে না, নাম পরিবর্তন করতে হবে। এটা বি বিন্দু, এরপরে কি আসে বি, এরপরে এটা কি হবে সি বিন্দু, সির পরে এটা কি ডি, এটা ডি, এটা ডি, সব ডি, এখানে যা কিছু হবে সব ডি। এখানে আমি যতগুলো বিন্দু আঁকতে পারবো সবগুলো ডি হবে, ওকে ডি। যখনই আমি এলিমেন্ট পার হবো তখন নাম হবে ই, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ইলেকট্রিক্যাল বিন্দুগুলোকে আমরা আইডেন্টিফাই করব। তো এই থিওরিটা ব্যবহার করে আমরা এই জটিল জটিল সার্কিটগুলোর তুল্যরোধ বের করব। তো আসলে আমরা এখানে এই চারটা সার্কিটের একটু তুল্যরোধ বের করা শিখি। তো আমরা প্রথমে আমাদের উপরের সার্কিট, এই যে এটা তুল্যরোধ বের করব। এখানে কিন্তু R1 R2 R3 R4 এর মান বলা নাই, কিন্তু এই যে এই সার্কিটে মান বলা আছে। তো মান বলা না থাকলেও আমরা এখানে দেখবো কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল আছে। তো আমরা সেই নাম্বারিং করা শুরু করি ইলেকট্রিক্যাল বিন্দু। ওকে, তাহলে আমরা শুরু করি আগাই। তাহলে এটাকে নাম দেবো এ এ এ, এটা এ, হ্যাঁ এই যে এ। যখনই আমি রোডটা পার হব তখন নাম পরিবর্তন করতে হবে, দিলাম বি। এখানে যা কিছু আঁকবো সবগুলো কি বি। আচ্ছা, এই যে বি, এখানে বি, এই যে এই রাস্তায় কিন্তু এলিমেন্ট নাই, তার মানে এটাও কি, এখানে সব বি, সব বি, কারণ এখানে কোনো এলিমেন্ট নাই। বলছিলাম এলিমেন্ট না আসা পর্যন্ত সবগুলো বি, একই বিন্দু হবে, সব বি এখানে, বি বি বি, হ্যাঁ বি। এখানে তাহলে কি হবে, এখানে সব বি, সব বি বিন্দু। এই দেখো বি বিন্দু, যখনই তুমি পার হবা, এই যে এলিমেন্টটা পার হবা, এই যে এলিমেন্টটা পার হবা, এখানে বি বিন্দু, এখানে বি বিন্দু। এলিমেন্ট পার হচ্ছে মানে কি এখানে আসতেছো, তখন কিন্তু আর বি বিন্দু নাম দেওয়া যাবে না। এটা ধরলাম সি বিন্দু, সি, সব সি, এখানে সব সি, হ্যাঁ। তাহলে এখানে ফাঁকা আছে, কোন এলিমেন্ট নাই, এটা সব সি, এখানে সব সি, হ্যাঁ সি সি সি, এই যে সি, সব সি বিন্দু। এখন দেখো আবার যখন তুমি এই যে এলিমেন্টটা পার হবা তখন আবার নাম পরিবর্তন করতে হবে, ডি ডি ডি। তাহলে এখানে বিন্দু মোট কয়টা? এখানে বিন্দু মোট চারটা। একটা কি এ বি, এ বি সি ডি। তাহলে এই বিন্দুগুলো এখন এখানে বসাই। দেখো এ বি সি ডি, আমি নাম দেই। এটা মনে করো এখানে নাম দিলাম যে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করো তো, এ আর বি বিন্দুর মাঝখানে এখানে কয়টা রোধ আছে দেখো তো। এ আর বি বিন্দুর মাঝখানে কয়টা রোধ আছে? একটাই, R1। তাহলে এ, এই যে এ বিন্দু আর বি বিন্দু, এই যে এখানে এই যে এ, এই যে বি, এই যে সি, এই যে ডি, এ আর বি বিন্দুর মাঝখানে আমি একটা রোধ বসাবো, কোনটা? R1। তাহলে এ আর বি বিন্দুর মাঝখানে একটা রোধ বসাবো, এই যে R1 বসা দিলাম, ঠিক আছে। ওকে, এখন বি এবং সি বিন্দুর মাঝখানে এখানে রোধ কয়টা আছে দেখো তো। বি এবং সি এর মাঝখানে এই যে R2 আছে, বি সির মাঝখানে R3 আছে,
এবং R4 আছে, R2 R3 R4, এখানে তিনটা রোধ বি এবং সি এর মাঝখানে আছে। তাহলে বি এবং সি বিন্দু, বি বিন্দু আর সি বিন্দুর মাঝখানে আমি তিনটা রোধকে বসা দেবো। তাহলে এই যে একটা বসা দিলাম, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা। রোধগুলো কি কি? R2 R3 R4 নাম দেই, R2 R3 R4। তাহলে এটা হলো, আমি যদি এখানে নাম দেই, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এগুলাকে আমি উপরে উঠে দিলাম বোঝার জন্য, মানে বুঝতে সুবিধা হবে আর কি। সি এবং ডি এর মাঝখানে কটা রোধ আছে? এখানে একটা, R5। তাহলে এই যে R5 এখানে বসা দিব। এখন আমাকে বলো তো ভাইয়া, এই যে এখন আমি যে সার্কিটটা আঁকলাম, এখানে কি বোঝা যাচ্ছে কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল? হ্যাঁ, খুব সহজেই বোঝা যাচ্ছে। এই তিনটা সমান্তরাল, যা বের হবে সব তিনটা যোগ করে দেবো। তাহলে এই যে আমরা জটিল সার্কিটটাকে খুব সহজে সমাধান করলাম। তাহলে এটার মতো করে আমরা এই যে এখানে মান দেওয়া আছে, এটা আমরা সলভ করবো। আচ্ছা, তাহলে এখানে এটা মুছে দিই। দেখো একই সার্কিট, এগুলা বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, এখন ইদানিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে এগুলো আসে। মানে এখন বর্তমানে সবকিছু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের থেকে একটু অ্যাডভান্স টাইপের প্রশ্ন হইতেছে। তোমরা হয়তো জানো সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকগুলো আসন খালি রয়ে গেছে, মানে এখানে ভর্তি হওয়ার মতো কোনো ছাত্রই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমরা পড়ার সময় একটু বেসিক গুলো ভালো করে ক্লিয়ার করে পড়বো, যাতে আমাদের শুধু এইচএসসি না, এডমিশনেও যেন আমরা সফল হতে পারি। তাহলে আমরা এখন দেখবো যে এটা কিভাবে সলভ করে। আচ্ছা, এখানে রোধ মোট কয়টা? তিনটা। তাহলে আমরা শুরু করি। তাহলে বিন্দু দিব, এখানে এ বিন্দু, এই যে এ এ এ এ, এটা এ হলে এখানে কোনো এলিমেন্ট নাই, এ এ, এখানে কোনো এলিমেন্ট নাই, সবগুলো এ হবে, এখানে সবগুলো এ, কোনো এলিমেন্ট নাই, এখানেও এলিমেন্ট নাই, এলিমেন্ট এখানে নাই। এই যে যখনই আমি এই যে এ থেকে পার হবো, এ পাশে পার হবো, যে কোনো এক পাশে পার হবো, তখনই কিন্তু নাম পরিবর্তন করতে হবে। তাহলে বি বিন্দু, তাহলে এই যে বি বিন্দু, এখানে কিন্তু সব বি, এখানে সব বি বিন্দু, সব বি, সব বি, এখানে সব বি, সব বি বিন্দু। বি বিন্দু। আবার দেখো এই যে এ থেকে পার হচ্ছে এই পাশে, তখন নাম পরিবর্তন করতে হবে, কিন্তু এই পাশে তো বি বিন্দুর পয়েন্ট, কারণ এখানে বি আসতেছে, এই যে বি আসতেছে। তাহলে এখানে মোট বিন্দু কয়টা? দুইটা, একটা এ আর বি। তাহলে এখানে সুন্দর মতো দুটা বিন্দু বসা দাও, এই যে এ বিন্দু আর এই যে বি বিন্দু বসা দিলাম। তাহলে এই এ এবং বি এর মাঝখানে এখানে তিনটা রোধ আছে, কটা? তিনটা, তিনটাই 12 12 করে। তাহলে তিনটাকে এ আর বির মাঝখানে বসা, আমি একটু বড় করে দিই। তাহলে এখানে এ, এখানে বি, তাহলে এটা এ, এটা বি। হ্যাঁ, তাহলে 12 তিনটাকে বসাও। তাহলে এই যে একটা বসা দিলাম, একটা, তারপরে এখান থেকে একটা বের করে দিলাম। হ্যাঁ, এই যে বের করে দিলাম। তাহলে এ আর বির মাঝখানে তিনটা রোধ আছে, 12 12 12। আর আমরা জানি যে তিনটা, যদি যতগুলো একই মানে রোধ থাকবে, সমান্তরাল সমবায় শর্টকাটে বের করার নিয়ম হলো আমরা ওই 12কে রোধের সংখ্যাতে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করবো। তাহলে তুই রোধ কত হবে? 4। তাহলে আমি যদি হিসাব করি 1/r1 1/r2 দিয়েও 4 হবে, তাহলে 3/12 মানে কত? 3/12 মানে 1/4, উল্টে দিলে 4 হবে। তাহলে এটা তুই রোধ কত হবে? 4 হবে, 4 হবে। এটা আমাদের সলভ হয়ে গেল। এখন বাকি দুটো আছে, আমরা একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে মুছে দিলাম। আসো আমরা এটা সলভ করি, শুরু করি। তাহলে আমাদের বিন্দু বসাই, এ বিন্দু এ বিন্দু এ বিন্দু এ বিন্দু, এখানে সবে, কারণ এখানে কোনো এলিমেন্ট নাই, এখানে কোনো এলিমেন্ট নাই, পাওয়া যায়নি। তাহলে এই যে এখানে আবার দেখো, এখানে কোনো এলিমেন্ট নাই, এই পার্টগুলো সবগুলো এ বিন্দু। ঠিক আছে, মানে এটা আমি কখন ব্যবহার করব? যখন আমি বুঝতে পারবো না যে একটা সার্কিটে কোনটা শ্রেণী কোনটা সমবায়, তখন আমি এই ট্রিক্সটা ব্যবহার করব। এখন তুমি বুঝতেছো একটা সার্কিটে কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল, সেখানে যদি এটা ব্যবহার করতে যাও তখন জটিল হয়ে যাবে, তখন সেখানে ব্যবহার করার দরকার নাই। ওকে, আচ্ছা, এই যে এ থেকে পার হবা, 6 পার হবা, তখন কিন্তু আর এ নাম দেওয়া যাবে না, কি দিতে হবে? বি দিতে হবে। তাহলে এটা নাম দেবো বি, এখানে বি, এখানে বি, সবগুলো এখানে সবগুলো বি বি। এই যে পার হচ্ছে, নাম কিন্তু পরিবর্তন করা আছে, এবং এটা কিন্তু এর জায়গা। সো আর অন্য করে বসার দরকার নাই, অন্য কোনো সংখ্যা, অন্য কোনো মানে বর্ণ বসার দরকার নাই। তাহলে এটা বি, এটা বি, সব বি, সব বি, সব বি এখানে। এখন আর কোথায় আছে? এখানে এই যে এখানে পার হচ্ছে, দেখো এই যে পাশে পার হবা, এই পাশে পার হবা, মানে এটা কিন্তু একটা পয়েন্টের রাস্তা হবে, জায়গা হবে। দিলাম সি, সবগুলো কি সি বিন্দু। ওকে,
তাহলে এখানে বিন্দু মোট কয়টা? তিনটা, এ বি সি। বসা দিই, এই যে এ, এই যে বি, এই সি, এ বিন্দু, এই বি বিন্দু, এই সি বিন্দু। আচ্ছা, এ আর বির মাঝখানে এখানে রোধ কয়টা দেখি তো? এ আর বির মাঝখানে রোধ কয়টা? আমি একটু লাল মার্ক করি। এ বির মাঝখানে এই যে 3 আছে, 6 আছে, তাই না? এ আর বির মাঝখানে, মানে এ আর বি পয়েন্টের মাঝখানে 3 আছে, 6 আছে, আর এখানে আর কোথাও নাই। আচ্ছা, 3 আর 6, তাই না? 3 আর 6, তাহলে এ আর বির মাঝখানে কত আছে? 3 আর 6। তাহলে 3 দুটা বসা দিই, 3 বসা দিব আর 6 বসা দেব। এই যে, হ্যাঁ, এই মাঝখানে 3 আর 6, এই যে 3, এই যে 6 বসা দিলাম। ওকে, এখন বি এবং সি এর মাঝখানে কটা আছে? বি এবং সি এর মাঝখানে দেখো তো, বি এবং বি, এই যে বি, এই যে সি, কটা আছে? একটা আছে, 2। তাহলে বি এবং সি এর মাঝখানে একটা আছে, বসা দেই, 2 ওহম রোধ। ওকে, আর একটা আছে, এটা কিন্তু এ এবং সি এর মাঝখানে, তাই না? তাহলে এ এবং সি এর মাঝখানে, মানে এখান থেকে শুরু হবে, এই যে সি থেকে শেষ হবে। এটা কত? এ এবং সি এর মাঝখানে, এই যে এটা এ আর সি 4 ওহম। এখন দেখো তো আমরা পারি কিনা। দেখো, এই 3 আর 6 কি কিসে আছে? সমান্তরালে। আমরা জানি দুটি রোধ, ভিন্ন মানের রোধ যদি সমান্তরাল হয়, দুইটার বেশি হলে হবে না, একবার শর্টকাট বের করার নিয়ম, উপরে হবে রোধদর গুণফল, নিচে হবে রোধদর যোগফল। রোধদর গুণফল 318, রোধদর যোগফল 6 9, তো 18 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 9 2 18, 2। তাহলে এটা 2 হলো। এই 2 এবং এই 2 শ্রেণীতে আছে, কারণ একই কারণ যাবে, 2 আর 2 4। হ্যাঁ, এবং ওই যে রাস্তায় 3টা মিলে 4 হলো, আর নিচে একটা 4, এখানে কিন্তু রাস্তা আলাদা, 4 রাস্তা সমান্তরাল, আর 4 রাস্তা সমান্তরাল করলে কত হয়? 2 হয়। তাহলে এই সবগুলো মিলে আমাদের তুল্য রোধ কত হবে? এটা তুল্য রোধ হবে 2, তুল্য রোধ 2 ওহম। ওকে, আমাদের লাস্ট একটা সার্কিট, এই সার্কিটটা আমরা সলভ করব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে এখানে এটা কেন সলভ করা যায়। এখানে একটু বৈশিষ্ট্য একটা বলে দেই। আমাদের এই সার্কিটটা দেখতে পাচ্ছ যে একটা তার এদিক দিয়ে গেছে, আর এই তারটা কিন্তু ওই তারের উপর দিয়ে গেছে, ঠিক আছে? এখন এটা সলভ করার আগে তোমাদের ছোট্ট করে একটা জিনিস শেখাই, অনেকে হয়তো জানো, অনেকে জানো না। মনে করো পরীক্ষা এরকম একটা প্রশ্ন আসছে, বিশাল বড় একটা রোদ দিছে, মনে করো 1 2 3, তারপরে এখানে একটা 4 5 দিল, এরকম বিশাল বড় রোদ দিল। হ্যাঁ, দিছে, এখানে রোদ দিছে, এখানে রোদ দিছে, সব জায়গায় রোদ দিছে। এবং এই রোদের মানগুলো বলছে, এটা মনে করো 5, এটা 6, এটা 7 8 9 10, এমনি বসা দিলাম 11 12। হ্যাঁ, দিয়ে বললো মনে করো এমসিকিউতে আসে ধরো, এখন বলতে পারো ভাই এত বড় প্রশ্ন এমসিকিউতে আসবে, হ্যাঁ আসবে, আসতে পারে, কিন্তু এটা তো বড় না, এটা খুবই সহজ। কেমনে দেখো, দিয়ে বললো যে এই যে এই সার্কিটের তুল্য বের করো। তো তোমরা যারা মানে একটু মোটামুটি ভালো তুল্য বের করতে পারো, তখন তোমরা দুমদাম বলবা যে ভাইয়া এটা এটা শ্রেণী সমান্তরাল সমান্তরাল করে বের করো, তাই না? কিন্তু আসলে তুমি যদি উত্তর বের করো, যেটা বের করবা এটা খুব ভুল হয়ে যাবে। আমি বলতে পারি কেমনে ভুল হবে? হ্যাঁ, তোমার ভুল হবে। কেন ভুল হবে একটু বলি তোমাকে। আচ্ছা, মনে রাখবা কারেন্টের ধর্ম আর পানির ধর্ম কিন্তু একই। মানে পানি যেমন উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়, কারণ কারেন্ট তেমনি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, ঠিক আছে? পানি যেমন কি উচ্চতা বাড়লে চাপ বাড়ে, কারেন্ট তেমন বিভব বাড়লে কি প্রবাহ বাড়ে, তাই না? চাপ উচ্চতার সঙ্গে কি বলে, পানির লেয়ার বাড়লে চাপ বাড়ে, তেমনি কারেন্টের ক্ষেত্রে একই, মানে এই ধর্মটা একই রকম মেনটেন করে। তো মনে করো একটা নদীতে পানি যাচ্ছে, ধরো এই একটা নদী, এই নদীতে এখানে ব্লকেজ, মানে এদিকে ব্লকেজ, এখানে একটা বাঁক নিয়েছে, মনে করো এরকম করে বাঁক নিয়ে এখানে ব্লক করা আছে, এবং বাঁক নদীর এদিকে চলে আসছে। ওকে, এখন পানি এদিকে প্রবেশ করতেছে, পানি ঢুকতেছে এদিকে। আচ্ছা বলো তো, পানি কি এদিকে যাবে? যাবে না, কেন? এটা বন্ধ করা আছে। এই যাবে কেন? বন্ধ করা আছে, বন্ধ করা থাকলে কেমনে যাবে? তাহলে পানি কি করবে? এই যে বাঁক নিয়ে, এই যে ফাঁকা জায়গা আছে, এদিকে সবগুলো পানি এদিকে, সব পানি এদিক দিয়ে আসবে, এদিকে পানি প্রবেশ করবে না। কারেন্টও তেমনি, কারেন্ট যখন কোন রাস্তায় চলবে তখন দেখবে সে রাস্তায় বাধা আছে কিনা। যদি বাধা থাকে
সে বাধা অতিক্রম করে যাবে না, দেখবে কোথায় খালি রাস্তা আছে। যদি সবগুলো বাধা থাকে সব রাস্তা, তখন তখন সে রোদ হিসাব করে যাবে। কিন্তু যখন দেখবে যে একটা খালি রাস্তা, তখন সবগুলো কারেন্ট ওই রাস্তাতে প্রবেশ করবে। এটাকে বলে শর্ট সার্কিট। বাসা বাড়িতে আগুন লাগে না, এমনি আগুন লাগে। যখন সব কারেন্ট একটা তার দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তারটা পুড়ে যায়, সহ্য করতে পারে না, তখন কি গলে যায়, আগুন লাগে। এটাকে বলে শর্ট সার্কিট। তো এই ধরনের সার্কিট গুলো সলভ করার সময় তোমাকে খেয়াল করতে হবে এখানে কোনো শর্ট সার্কিট আছে কিনা। দেখো তো, এই যে কারেন্টটা ঢুকলো, এই কারেন্টটা এইদিকে ঢুকে দেখবে এখানে বাধা, এদিকে বাধা। এই দেখো এখানে খালি রাস্তা, কোনো রোদ নাই। এদিকে এখানে দিয়ে এদিকে দেখো বাধা, সব জায়গায় বাধা। তখন কি হবে, এই যে ব্যাক করবে এদিকে। তাহলে এই কারেন্টের প্রভাবটা দেখো, এখান থেকে ঢুকে এদিক দিয়ে এখান দিয়ে ব্যাক করবে। তাহলে বলো তো এই রাস্তায় কোনো কি বাধা আছে, রোদ আছে? নাই। যেহেতু কারেন্ট যে রাস্তা দিয়ে চলবে সে রাস্তায় যতগুলো রোদ থাকবে সে রোদগুলো কাউন্ট হবে। আর এখানে যেহেতু কোনো রোদই নাই, তাই এই বর্তনীর তুল্য রোধ কত, 0। তুল্য রোধ 0। অনেক সময় স্যাররা পরীক্ষায় টাইম কনজিউম করার জন্য দিয়ে দেয়, বিশেষ করে ভর্তি পরীক্ষাগুলোতে। তো তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। তো যারা জানো না তারা বিষয়টা মাথা রাখবা যে শর্ট সার্কিট হলে ওখান দিয়ে সবগুলো কারেন্ট যায়, এবং বাকি যে রোধগুলো আছে এগুলো আমাদের হিসাব করতে হয়। ওকে, আচ্ছা। তাহলে এখন আমরা এই যে আমাদের যে লাস্ট সার্কিটটা এটা সলভ করবো। তো এই প্রশ্ন দেখে তোমরা অনেকে বলতে পারো এখানে কি শর্ট সার্কিট আছে, দেখো তো ভালো করে এই বর্তনীতে আছে কি কোনো শর্ট সার্কিট? নাই। এখানে তো বাধা, এখানে আসবে, এখানে বাধা, এখানে যাবে। হ্যাঁ, তো এখানে তো বাধা, আবার এই রাস্তায় বাধা, সব জায়গায় বাধা আছে, এখানে শর্ট সার্কিট নাই। তো এখানে একটু সমস্যা হলো, কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল একটু বোঝা কঠিন। সেজন্য আমরা আমাদের যে পয়েন্ট ফর্মুলা ব্যবহার করবো। তাহলে দেখো শুরু করি। আমাদের এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, সবগুলো এ বিন্দু। যখনই এলিমেন্ট পার হবে তখন নাম পরিবর্তন করতে হবে, বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দু। ওকে। এই যে বি, তার মানে কি এখানে কোনো এলিমেন্ট নাই, তার মানে সবগুলো বি, এখানে সব বি, বি বি বি। এটা তারটা নিচ দিয়ে গেছে, হ্যাঁ, আর এই তারটা এটার উপর দিয়ে গেছে, সব বি, এখানে সব দেখতেছো সব বি, এখানে কোনো এলিমেন্ট নাই, এলিমেন্ট পাওয়া যায় নাই। আচ্ছা, এখন যখনই তুমি এই যে বি রাস্তা, বি পার হচ্ছে, এলিমেন্ট পাইতেছো, তখন নাম পরিবর্তন করতে হবে। ধরলাম এটা সি, সব সি, সব সি। ওকে, সব সি। এই যে সি, তার মানে কি এই রাস্তাটা কোনো এলিমেন্ট নাই, এটা তারটা কিন্তু এটার উপর দিয়ে গেছে, তার মানে কি এই তারের সবটাই সি, সবটাই সি, এই তারের সবটাই সি বিন্দু। এই যে সি বিন্দু এখানে, এখানে আসছে, এখানে সব সি, এখানেও সব সি, এবং কি এলিমেন্ট হচ্ছে পার হচ্ছে, নাম দিতে হবে ডি। তাহলে এখানে মোট কয়টা বিন্দু? 4টা। নাম দেই এ বি সি ডি, এ বি সি ডি। ওকে, এ এবং বি এর মাঝখানে কয়টা আছে দেখো তো। এ এর বি এর মাঝখানে এ যে বি, হ্যাঁ, এখানে 6 আছে, একটা 6 আছে, আর নাই, আর নাই। তাহলে এ আর বি এর মাঝখানে একটা 6 বসা দিই, 6 হোম মানে রোড 6। বি এবং সি এর মাঝখানে কয়টা আছে দেখো তো। এই যে 20 আছে, বি সির মাঝখানে 20 আছে। এই যে বি সি 5 আছে, আর কোথায় আছে, এই যে বি সি 4 আছে, তাই না? তাহলে 20 5 4 তিনটা কিন্তু বি এবং সি এর মাঝখানে আছে। ভালো করে খেয়াল করো, দেখো 20 5 4, তাহলে 20, এই যে 20 5 4, 20 5 4, এই তিনটা বি এবং সি এর মাঝখানে আছে। আচ্ছা, আর লাস্টে যে 2, এটা সি এবং ডি এর মাঝখানে আছে। তাহলে এখন হিসাব করা খুবই সহজ। আমাদের এই বি 20 5 4 কি আছে, সমান্তরাল আছে। হিসাব করি 1/rp 1/20 প্লাস 1/5 প্লাস 1/4। হ্যাঁ, দশক কত হবে? দশক হবে 20, বিশককে 20, 1 4 5 20 4, আর এখানে হবে 5। হ্যাঁ, তাহলে 5 আর 4 9 10, 10/20, 10/20। তো তোমরা অনেকে যে ভুলটা করো, এটাকে আর উল্টায় দাও না, এটা ভুল করা যাবে না, এটাকে উল্টে দিতে হবে। তাহলে আরপি সমান কত হবে? 20/10, 2 ওহম। আচ্ছা, এটা তো 2 ওহম হয়, তাহলে 2 আর 2 4, 4 আর 6 10, আর তুল্য কত হবে? 10 ওহম। তো এই সার্কিট গুলো আমরা ভালো করে সলভ করবো। তোমরা প্রফেসর ইসাক স্যারের বইয়ে দেখবা এরকম আরো অনেক জটিল জটিল সার্কিট আছে। তো সবাই বাসায় বসে প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে।